নমস্কার, আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা ওভারঅল মার্কেট এবং স্পেশালি কিছু আইপিও নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি নিফটির চার্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো নিফটি কিন্তু লোয়ার লেভেল থেকে একটা বেশ পজিটিভ প্রাইস অ্যাকশন বানাচ্ছে এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা যদি ভালো করে খেয়াল করি ক্যান্ডেলটা কিন্তু 50 কে ব্রেক করে অনেকটা নিচে এসেছে, বাট সেখান থেকে কিন্তু একটা শার্প বাউন্স ব্যাক দেখিয়ে বেশ পজিটিভই ক্লোজিং দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিফটি একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে, অর্থাৎ এর ওপরে বা এই 24,850 লেভেলের ওপরে কিন্তু নিফটিতে আরেকটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। এবং আপনি যদি সাপোর্ট লেভেলের কথা বলেন, এই 50 লেভেলটা কিন্তু এখন নিফটির একটি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কনসিডার করা যেতে পারে এবং নেক্সট সাপোর্ট লেভেল হলো এই 24,250-এর কাছাকাছি। তবে আপনি যদি স্মল ক্যাপ ইন্ডেক্সটি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন যে ইন্ডেক্সটি তার 200 ইএমএ সাপোর্ট নিয়ে কিন্তু একটা কনস্ট্যান্ট র্যালি দেখিয়ে চলেছিল। তবে লাস্ট উইকে নিউ অল টাইম হাই তৈরি করার পর লাস্ট দুদিনে আমরা কিন্তু একটা সেলিং প্রেশার দেখেছি। তবে নিফটির মতো এটাও লাস্ট ট্রেডিং সেশনে অনেকটা নিচে এসে সেখান থেকে বাউন্স ব্যাক করেছে। এর পাশাপাশি আমরা যদি এফআইআই অ্যান্ড ডিআইআই ডেটাটা দেখি, যার কারণে মার্কেটে মেনলি ফলটা এসেছিল, আপনি কিন্তু দেখতে পারবেন যে লাস্ট 30 ডেজে এফআইআই সেলিং করেছে 9,000 কোটি টাকা, যেটা কিন্তু আগের মাসের তুলনায় বা আমরা লাস্টে যে একটা হিউজ সেলিং দেখেছিলাম তার তুলনায় অনেকটাই কম। অপরদিকে ডিআইআই কিন্তু একটা ভালো বাইংও করেছে এবং আপনি যদি লাস্ট 2 উইকসেরটা দেখেন তাহলে কিন্তু এফআইআইও নিড বাইং করেছে। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক, এর কারণে আমরা মার্কেটেও একটা রিভার্সাল দেখতে পাচ্ছি। তবে আপকামিং উইকগুলোতে আমরা মার্কেটে কেমন মুভমেন্ট দেখতে পারি সেদিকে আমাদের কিন্তু ভালো করে নজর রাখতে হবে। অর্থাৎ মার্কেটে কিন্তু আমরা এই মুহূর্তে এখন সেরকম কোনো নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ নিফটি যদি এই লেভেলে কিছুটা টাইম স্পেন্ড করে এই রেজিস্ট্যান্স লেভেলটিকে ব্রেক করে আমরা কিন্তু ফার্দার এখান থেকে আরো বুলিশ প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে পারি। এখানে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে, লাস্ট উইকে যদি আমরা নিফটিকে দেখি, নিফটি কিন্তু কিছুটা নিচে এসে আবার একদিনেই সেটা রিকভার করেছে। তো আপনার পোর্টফোলিও কি লাস্ট উইকে ওপরে গেছে, পজিটিভে ক্লোজিং দিয়েছে, নাকি আগের উইকের তুলনায় নিচে ক্লোজিং দিয়েছে? কারণ আপনার পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ স্টক থেকে থাকে তারা কিন্তু বেশ ভালো রিকভারি দেখিয়েছে। তো আপনার পোর্টফোলিও লাস্ট উইকে কেমন পারফর্ম করেছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, নিফটি পজিটিভ হওয়ার সাথে সাথে কিন্তু আইপিও মার্কেটেও আবার একটা বুম লক্ষ্য করা যাচ্ছে। আগের সপ্তাহে একই দিনে প্রায় 3টি আইপিও ওপেন হয়েছিল, যেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে এবং আপকামিং উইকেও কিন্তু প্রায় 4টি আইপিও রয়েছে। অর্থাৎ আইপিও মার্কেটে কিন্তু আবার সেই আগের মতো একটা বুম লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে থেকেই দুটি আইপিও নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব, যে দুটি এই মুহূর্তে ওপেন রয়েছে। একটি ক্লোজ হবে সোমবার অর্থাৎ 16ই ডিসেম্বর এবং আরেকটি ক্লোজ হবে মঙ্গলবার অর্থাৎ 17ই ডিসেম্বর। আইপিও দুটি হচ্ছে ইনভেঞ্চারাস নলেজ সলিউশন লিমিটেড এবং ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়া লিমিটেড। তো চলুন প্রথমে এই আইপিওটি সম্বন্ধে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। তো প্রথম কোম্পানিটি হলো ইনভেঞ্চারাস নলেজ সলিউশন লিমিটেড বা আইকেএস। তো আমাদের সবার প্রথমে জানতে হবে যে কোম্পানিটি এক্সাক্ট কি করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি 2006 সালে তৈরি হয়েছে এবং এরা মেনলি ডক্টর এবং হেলথ কেয়ার প্রোভাইডার্সদের তাদের পেপার ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে টাস্ক থাকে সেগুলো করতে সাহায্য করে বা তাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে যেটা তাদের এগুলো করতে সাহায্য করে। আমরা যদি এখানে দেখি লেখা রয়েছে যে দ্য কোম্পানি ইজ এ হেলথ কেয়ার টেকনোলজি কোম্পানি দ্যাট হেল্পস মেক ইট ইজিয়ার অ্যান্ড ফাস্টার ফর পেশেন্ট টু গেট কেয়ার দে নিড while reducing the administrative burden on the healthcare providers। অর্থাৎ এটি একটি হেলথ কেয়ার টেকনোলজি কোম্পানি যারা হেলথ কেয়ার প্রোভাইডার্সদের অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন কমিয়ে পেশেন্টদের ভালো ট্রিটমেন্ট দিতে সাহায্য করে। এরপর আমি যদি এই কোম্পানিটির আইপিও সম্পর্কে কিছু বেসিক ডিটেলসে আসি, আইপিওটি ডিসেম্বর 12 থেকে 16 তারিখ পর্যন্ত ওপেন থাকছে এবং এর প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 1265 থেকে 1329 পার শেয়ার, 11 পিসের লট, অর্থাৎ এক লটের প্রাইস ওই 15,000 টাকার কাছাকাছি দাঁড়াচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের লক্ষ্য করা উচিত যে কোম্পানিটির টোটাল ইস্যু সাইজ রয়েছে 2,497 কোটি টাকা এবং তার মধ্যে কিন্তু পুরোটাই অফার ফর সেল। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে অফার ফর সেল 2,497.92 করোড়। অর্থাৎ কোম্পানিটি কোনো ফ্রেশ ইস্যু করছে না বা কোম্পানিটি এই যে আইপিও থেকে যে টাকাটা তুলছে এই টাকাটা কিন্তু পুরোটাই যারা এই মুহূর্তে এই কোম্পানির প্রমোটার রয়েছে তারা তাদের শেয়ার সেল করে তাদের অ্যাকাউন্টে নিচ্ছে। অর্থাৎ এই আইপিওর কারণে কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা আসবে না। আমরা যদি কোম্পানিটির প্রমোটার হোল্ডিং খেয়াল করি তাহলে আমরা এখানে বেশ কিছু নাম দেখতে পারবো, যেমন সচিন গুপ্তা, রেখা ঝুনঝুনওয়ালা, আর্যমান ঝুনঝুনওয়ালা ইত্যাদি। এর মধ্যে রেখা ঝুনঝুনওয়ালা ইনি হলেন রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ,
অর্থাৎ রাকেশ ঝুনঝুনওয়ালা উনি মারা যাওয়ার পর তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টই কিন্তু তার ওয়াইফের নামে অর্থাৎ রেখা ঝুনঝুনওয়ালার নামেই ম্যানেজ হয়। এছাড়াও কিন্তু আমরা এখানে আরো বেশ কিছু ঝুনঝুনওয়ালা অর্থাৎ ঝুনঝুনওয়ালা পরিবারের সদস্যদের নাম দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি এই কোম্পানিটাতে কিন্তু ঝুনঝুনওয়ালা পরিবারের একটা বেশ ভালো স্টেক রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানিটির ফান্ডামেন্টাল কি বলছে। তো আমি স্ক্রিনারে কোম্পানিটি খুলে নিয়েছি। কোম্পানিটির মার্কেট ক্যাপ দাঁড়াচ্ছে প্রায় 22,800 কোটি টাকা এবং এর পি প্রায় 61.6, যেটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে, এবং এর ডেট টু ইকুইটি রয়েছে 0.68। এবং এই মুহূর্তে আমরা ব্যালেন্স শিটে 935 কোটি টাকার একটা ডেট দেখতে পাচ্ছি এবং এই কোম্পানির প্রাইস টু সেলস রয়েছে 12.5, অর্থাৎ বলা যেতে পারে স্টকটার আইপিওটা কিন্তু একটা বেশ ভালো প্রিমিয়াম ভ্যালুয়েশনেই এসেছে। তো চলুন নিচে আরো কিছু ডিটেলস দেখে নেওয়া যাক। যদি কোম্পানিটির পিয়ার কম্পারিজনে প্রাইস টু সেলস রেশিওটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এই কোম্পানিটি যে প্রাইসে আসছে সেখানে প্রায় 12.5 প্রাইস টু সেলস রেশিও ডিম্যান্ড করছে। অপরদিকে আমরা যদি টাটা টেকনোলজিস বা কেপিআইটি টেকের মতো ভালো ভালো কোম্পানিগুলো দেখি, সেগুলো কিন্তু অলরেডি 7 বা 8-এর কাছাকাছি প্রাইস টু সেলসে ট্রেড করছে। তো এর তুলনায় কিন্তু কোম্পানিটি বা এই কোম্পানির আইপিওটি কিন্তু একটা প্রিমিয়াম ভ্যালুয়েশনে আসছে বলা যেতে পারে। এছাড়াও আমরা যদি ইয়ারলি রেজাল্টটা ভালো করে খেয়াল করি, আমরা কিন্তু সেলস দেখতে পাচ্ছি এখানে, যেটা 2020-তে 530 কোটি টাকা ছিল সেটা প্রায় 1800 কোটি টাকা হয়েছে, অর্থাৎ সেলসে কিন্তু একটা হিউজ গ্রোথ আছে। আমি যদি ইয়ারলি গ্রোথটা দেখি এখানে 2022-এ সেটা 38%, 2023-এ 35% এবং 2024-এ 76%, যেটা কিন্তু একটা হিউজ গ্রোথ। কিন্তু অপরদিকে আমি যদি অপারেটিং প্রফিট মার্জিন বা অপারেটিং প্রফিটের দিকে খেয়াল করি, অপারেটিং প্রফিট নো ডাউট বেড়েছে, কিন্তু আপনি যদি মার্জিনটা খেয়াল করেন সেটা কিন্তু অনেকটা কমেছে। অর্থাৎ এখানে একটা সময় যেটা 40-এর কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন ছিল সেটা এখন 30-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আমি যদি এটার সাথে এটা পার্সেন্টেজে কতটা কমেছে হিসাব করি তাহলে প্রায় কিন্তু এটা 25% ডিক্লাইন হয়েছে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা কিন্তু খুব একটা পজিটিভ দিক নয়। এবং আরেকটা জিনিস এখানে খুব ভালো করে খেয়াল করবেন, কোম্পানির যে ইন্টারেস্ট এক্সপেন্স ছিল সেটা কিন্তু হঠাৎ করে প্রায় 10 গুণ হয়ে গেছে। মানে আগে যেটা মাত্র 6 কোটি টাকা ছিল সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 61 কোটি টাকা, যেটা কিন্তু কোম্পানির নেট প্রফিটে একটা ভালো এফেক্ট ফেলছে। এবং এই ইন্টারেস্ট এক্সপেন্সটা কেন একবারে 10 গুণ হয়ে গেছে সেটা আমরা ব্যালেন্স শিট দেখলেই বুঝতে পারবো। আপনি যদি ব্যালেন্স শিটে খেয়াল করেন, কোম্পানির আগে যেখানে মাত্র 52 কোটি টাকা ধার ছিল, সেই বড়োইংসটা বেড়ে 1300 কোটি টাকা হয়েছিল একটা সময়, কিন্তু এখন 935 কোটি টাকা। আমি যদি দেখি বড়োইংসটা আগের বছরের তুলনায় কমেছে, তবে আপনি যদি রিজার্ভসের তলে তুলনা করেন এখনো কিন্তু বড়োইংস অনেকটাই বেশি। অপরদিকে আমরা যদি খেয়াল করি কোম্পানির ব্যালেন্স শিটে কত টাকা ক্যাশ রয়েছে, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আগে যেটা প্রায় 500 কোটি টাকা ছিল 2023-এ, সেটা কমে 332 কোটি টাকা হয়েছে 2024-এ। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানির ব্যালেন্স শিটে মাত্র 271 কোটি টাকা ক্যাশ রয়েছে, যার এগেনস্টে অপরদিকে কিন্তু ডেট একবারে অনেকটা বেড়েছে। তাহলে আমরা ব্যালেন্স শিটে একটা ভালো জিনিস লক্ষ্য করতে পারলাম, কোম্পানির একদিকে যেরকম ক্যাশ কমেছে অপরদিকে কিন্তু বড়োইংসও বেড়েছে। তো এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক নয়। এছাড়াও আপনি যদি এখানে খেয়াল করেন, কোম্পানির ডেবিটর ডেজ কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ কোম্পানি তার ক্লায়েন্টের থেকে টাকা পেতে সময় বেশি লাগছে। এর কারণে ক্যাশ কনভার্সেশন সাইকেলটাও বেড়ে গেছে। এবং আপনি যদি আরওসি দেখেন, সেটাও কিন্তু একটা সময় যেখানে 50% ছিল সেখান থেকে কমে 30% এসে দাঁড়িয়েছে। তো ওভারঅল ফান্ডামেন্টাল দেখার পর এটাই বলা যেতে পারে যে লাস্ট 1 ইয়ারে কোম্পানিটা একটা হিউজ সেলস গ্রোথ দেখালেও অন্যান্য ফাইন্যান্সিয়াল নাম্বার কিন্তু অন্যরকম ইঙ্গিত করছে। তো চলুন সবশেষে একবার কোম্পানির সাবস্ক্রিপশন এবং গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখে নেওয়া যাক। আমরা যদি সাবস্ক্রিপশন দেখি, সেকেন্ড ডেতেই কোম্পানিটি এই মুহূর্তে রিটেল ইনভেস্টরদের প্রায় 4 টাইমেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে এবং ওভারঅল 2.66 টাইম সাবস্ক্রাইব হয়েছে। এবং গ্রে মার্কেট প্রিমিয়াম যদি আমি লক্ষ্য করি তাহলে এই কোম্পানির এই মুহূর্তে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে প্রায় 28%-এর কাছাকাছি, যেটা কিন্তু একটা হেলদি প্রিমিয়াম বলা যেতে পারে। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল যেরকমই থাকুক, আমরা কিন্তু এই কোম্পানিটা থেকে একটা লিস্টিং গেন আশা করতে পারি। তবে এটাকে কিন্তু একদমই কনফার্ম বলে ধরে নেবেন না যে এত পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মানে আপনি লিস্টিং গেনও ঠিক এত পার্সেন্টই পাবেন। এটা কিন্তু পুরোটাই পাল্টে যেতে পারে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু এর থেকে বেশিতেও লিস্ট হতে পারে এবং এর থেকে কম প্রিমিয়ামেও কিন্তু লিস্ট হতে পারে। তো অবশ্যই রিস্কের কথা মাথায় রেখেই আপনি কিন্তু অ্যাপ্লাই করার কথা চিন্তা ভাবনা করতে পারেন। তো ওভারঅল এই আইপিওটি অ্যানালাইসিস করার পর এবং এই পুরো আইপিওটাই যে অফার ফর সেল এটা জানার পর আপনাদের কি মনে হয়, এই কোম্পানিটি কি ভবিষ্যতে একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে চলেছে, নাকি প্রমোটাররা তাদের স্টেক সেল করে বা প্রফিট বুক করে রিটেল ট্রেডারদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আরও একটি আইপিও এই মুহূর্তে মার্কেটে ওপেন রয়েছে, সেটি হলো ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়া লিমিটেড। তো চলুন কোম্পানিটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কোম্পানিটি 1999-এ তৈরি হয়েছে। এই কোম্পানিটি মেনলি দুটো সেগমেন্টে রয়েছে। প্রথম দিকে যেখানে তারা 31টি ল্যাব রয়েছে, যার মাধ্যমে তারা ফিনিশড জুয়েলারি, ন্যাচারাল ডায়মন্ড, ল্যাবগ্রোন ডায়মন্ড এবং জেমস্টোনকে রেটিংস বা গ্রেড দেয়। এবং এছাড়াও তাদের 18টি জেমোলজি স্কুল রয়েছে।
আপনি লক্ষ্য করে থাকবেন আমরা যখন কোনো ডায়মন্ড বা কোনো জেমস্টোন কিনি তার সাথে একটা সার্টিফিকেট পাওয়া যায় বা একটা রিপোর্ট পাওয়া যায় যেখানে স্টোনটা বা ওই ডায়মন্ডটা কোয়ালিটিটা কতটা ভালো বা কি কোয়ালিটির তার পুরো ডিটেলসটা থাকে। তো মেনলি এই কোম্পানিটা তাদের ল্যাবে জেমস্টোন বা ডায়মন্ড গুলোকে টেস্ট করে একটা সার্টিফিকেট বা একটা রিপোর্ট দেয় যেখানে তাদের কোয়ালিটি সম্পর্কে বা তাদের ওয়েট বা তাদের ক্যারেট সম্পর্কে ডিটেলসে লেখা থাকে। এই আইপিওটির ক্ষেত্রে যদি আমরা দেখি এই আইপিওটির টোটাল ইস্যু সাইজ রয়েছে 4,225 কোটি টাকা, যার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে 1,475 কোটি টাকা এবং অফার ফর সেল রয়েছে 2,750 কোটি টাকা। অর্থাৎ মার্কেট থেকে কোম্পানিটি যে 4,225 কোটি টাকা ফান্ড রাইজ করছে তার মধ্যে 1,475 কোটি টাকা যাবে কোম্পানির অ্যাকাউন্টে এবং বাকি 2,750 কোটি টাকা যাবে তাদের পুরনো যে প্রমোটার রয়েছে যারা তাদের স্টেক সেল করছে তাদের অ্যাকাউন্টে। তো আইপিওটি 13 তারিখ ওপেন হয়েছে এবং এটি ক্লোজ হবে 17 তারিখ। তো চলুন একটু ফান্ডামেন্টালটা দেখে নেওয়া যাক। যে প্রাইসে আইপিওটি আসছে সেই অনুযায়ী এর মার্কেট ক্যাপ দাঁড়াচ্ছে প্রায় 18,000 কোটি টাকা এবং পি রয়েছে 55-এর কাছাকাছি। এবং আপনি যদি কোম্পানিটি আরওসি এবং আরওই খেয়াল করেন এটা কিন্তু বেশ ভালো। এছাড়া আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি 2022-এ কোম্পানিটি 491 কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে 2023-এ প্রায় 639 কোটি টাকা, যেটা কিন্তু একটা 30%-এর গ্রোথ, ভালো গ্রোথ বলা যেতে পারে। আর একটা জিনিস আপনি খেয়াল করুন, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু খুবই ভালো, মানে নিয়ার অ্যাবাউট 70% অপারেটিং প্রফিট মার্জিন। এবং আমরা যদি ইন্টারেস্ট কস্ট দেখি সেটাও খুব একটা বেশি নয় প্রফিটের তুলনায়। এবং ওভারঅল প্রফিট যদি আমি নিট প্রফিটটা দেখি, কোম্পানি সেলস করেছে 639 বা 40 কোটি টাকা, তার এগেনস্টে কিন্তু কোম্পানি প্রায় 325 কোটি টাকা প্রফিট করেছে। অর্থাৎ আপনি যদি ডাইরেক্ট সেলসের সাথে প্রফিটের তুলনা করেন প্রায় 50% কোম্পানির প্রফিট রয়েছে সেলসের। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি কোম্পানিটির কিন্তু খুব বেশি কম্পিটিশন নেই, এর কারণে তারা এত সুন্দর বা এত একটা হেলদি অপারেটিং প্রফিট মার্জিন ধরে রাখতে পেরেছে। এবং আমরা যদি ব্যালেন্স শিটও দেখি, বড়োইংস খুব একটা বাড়েনি, আগে 27 কোটি টাকা ছিল সেখান থেকে 31 কোটি টাকা হয়েছে, যেটা কিন্তু নর্মাল বলা যেতে পারে। তবে আপনি যদি রিজার্ভ দেখেন সেটা কিন্তু বেশ ভালো বেড়েছে এর তুলনায়, তো সেটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে। তো ওভারঅল কোম্পানির ফান্ডামেন্টালটা বেশ ভালোই রয়েছে বলা যায়। তো চলুন একবার সাবস্ক্রিপশন ডেটা এবং গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তের সাবস্ক্রিপশন ডেটা অনুযায়ী অর্থাৎ ডে ওয়ানের শেষে কোম্পানির রিটেল কোটায় 0.75 টাইম সাবস্ক্রাইব হয়েছে এবং টোটাল 0.18 টাইম সাবস্ক্রাইব হয়েছে। মেনলি কোয়ালিফাইড ইনভেস্টর এগুলো আমরা সেকেন্ড ডে বা থার্ড ডেতেই সাবস্ক্রাইব হতে দেখি। তো এই মুহূর্তে কোম্পানিটির রিটেল কোটার সাবস্ক্রিপশন দেখি কিন্তু মার্কেটে একটা মডারেট ডিমান্ড রয়েছে বলা যেতে পারে। তবে সেকেন্ড ডেতেই কোম্পানিটা কতটা সাবস্ক্রাইব হয় সেদিকে আমাদের ভালো করে নজর রাখতে হবে। এবং এই মুহূর্তে আমরা যদি গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখি, কোম্পানিটির গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে প্রায় 26%-এর কাছাকাছি, যেটা কিন্তু একটা হেলদি প্রিমিয়াম বলা যেতে পারে। আমাদেরকে সেকেন্ড ডেতে সাবস্ক্রিপশন ডেটাটা খুব ভালো করে চেক করতে হবে যে কেমন কি সারা আসছে এবং তখন গ্রে মার্কেট প্রিমিয়ামটা কেমন থাকছে সেগুলো দেখে কিন্তু আমরা এর ফাইনাল সিদ্ধান্তটা নিতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে দুটি আইপিও নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যেগুলো এখনো ওপেন রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।